অধ্যাদেশগুলো জারির সময় ওই সময়টাতে আপনারা নিয়ে কিছু বলেননি, এখন দায়িত্ব বা ক্ষমতায় এসে অনেক ফাঁকফোকর দেখছেন। আগে কি অধ্যাদেশগুলো পড়ার সময় হয়নি? সবগুলি তো অধ্যাদেশ প্রকাশিত ছিল এবং একই সঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে যেটি বলা হলো। না, অন্তর্বর্তী সরকারের আমলে 133টা অধ্যাদেশ জারি করা হয়েছিল। তার মধ্যে 98টা হুবহু সংসদে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে 15টা সংশোধিত আকারে, 16টা পরবর্তীতে যাচাই বাছাই করবার জন্য এবং 4টা বাতিল করবার একটা সুপারিশ সংসদীয় বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল এই অধ্যাদেশগুলো আপনার দেখবার জন্য। এখন এই রকম একটা অবস্থায় যখন কথাবার্তা আমরা শুনছি এবং বলছি, দেখেন গুম অধ্যাদেশটা যেটা সবচাইতে ওয়ান অফ দ্য মোস্ট সেন্সিটিভ একটা অর্ডিন্যান্স, গুম অধ্যাদেশটা এটা কিন্তু বাতিল হচ্ছে না, বরং এটা ইন্টারিম যেভাবে জারি করেছিল সেখানে আইনগতভাবে অনেক রকম ফাঁক ফোকর যেগুলো আছে, যেটা আজকে আইনমন্ত্রী সঠিকভাবেই বলেছেন। আর উনি যে একটা মন্তব্য করেছেন আইনমন্ত্রী সম্পর্কে, যে উনি আইসিটি অ্যাক্ট এবং ফৌজদারি আইন বোঝেন কিনা, খুব ভালো বোঝেন, কারণ উনি অত্যন্ত ভালো একজন আইনজীবী। এখন দেখেন, সেই ফাঁকফোকরগুলো বন্ধ করে আইনগতভাবে অধ্যাদেশটিকে পরিপূর্ণ শক্তিশালী করবার জন্য সংসদে আরেকটা কমিটির আপনার যে প্রস্তাব করা হয়েছিল, এখন সেই কমিটিতে সরকার দলীয়, বিরোধী দলীয় সাংসদ সহ আরও অনেক বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী এবং অন্যান্য সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করবার একটা প্রস্তাব দেয়া হয়েছে। এখন গুম অধ্যাদেশ সহ যে 16টা আরও অধ্যাদেশ যেগুলোকে আপনার সংসদে উত্থাপন করা হবে না বলছে, যে আরও যাচাই বাছাই করে, লুপহোলস থাকে না আইনের, যে আমরা এখন একটা আইন শুধু করলেই ভাই হলো না, সেটা না, পরবর্তীতে যখন প্রয়োগ আইনটা হবে তখন ওটা নিয়ে যখন আরও কথাবার্তা হবে তখন দেখবেন অনেকে অনেকভাবে এটাকে ইনপুট দিচ্ছে, যে এটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই গুম এটা তো মানবতা বিরোধী অপরাধ। এটা তো মানবতা বিরোধী অপরাধ, যেহেতু বিগত ফ্যাসিবাদী আমলে গুমের যে সবচাইতে বড় ভুক্তভোগী কারা ছিল? আমরা, বিএনপি। 1000-এর ওপরে আমাদের নেতাকর্মী গুম হয়েছে। অনেক সাধারণ মানুষ আপনার যারা ফ্যাসিবাদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেও অনেকেই এই গুমের শিকার আপনার হতে হয়েছিল, সাংবাদিক সহ, কার্টুনিস্ট, ওই যে যারা ছিলেন তাদের সহ। এখন দেখেন, দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত করার যে বিষয়টা আছে, এটা বরাবরই যখন আমরা বলে আসছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, আইনমন্ত্রী বলুন, গুমের মতো অপরাধের বিরুদ্ধে আমরা যেহেতু অতীতেও সোচ্চার ছিলাম, এখন এই রকম একটা টাইমে এসে 2/3 একটা মেজরিটি হয়তো বিএনপি সরকার তারা পেয়েছে, কিন্তু তার মানে এটা না যে এমন একটা উইক, একটা দুর্বল আইনগুলো, অধ্যাদেশ যেগুলো আছে, যেগুলোর মধ্যে আপনার যে মানবাধিকার বিষয়ক যে আইন, কমিশন এবং গুম, এগুলোর মধ্যে কোনো রকম আপনার লুপহোলস যদি থেকে থাকে, তা দিস ইজ দ্য টাইম যে এটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে আইন আকারে পাশ করবার আগে। আইন আকারে পাশ করে এখন দেশে গুমের সংস্কৃতি বন্ধ করা, এটা তো আমাদের কথা। এখন গুমকারীদের বিচার নিশ্চিত করা, 10 বছর থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান করা, এই বিষয়গুলো তো সবই আসবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন, যেটা 2026 বিল উত্থাপন করেছে তো আইনমন্ত্রী সেখানে, এবং এই বিলটা জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশও হয়েছে। এর মধ্যে গুমকে আপনার আনুষ্ঠানিকভাবে যে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হলো, এখন এটা তো আমরা মনে করি যে আরও বেশি সুস্পষ্ট এবং শক্তিশালী হবে। এখন সংশোধিত যে আইন, সেগুলোর ফলে গুমের মতো যে অপরাধ আন্তর্জাতিক আপনার অপরাধ ট্রাইব্যুনালে যেটার বিচারের কথা আমরা বলেছি, যে এই বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, বিচার প্রক্রিয়াকে আপনার আরও কার্যকর, এবং এই বিচার প্রক্রিয়াকে একটা প্রাতিষ্ঠানিক রূপ, প্রাতিষ্ঠানিক একটা কাঠামো যদি দিতে হয়, তবে সেই ক্ষেত্রে আমরা তো মনে করি যে যেই কথাটা আজকে প্রেস ব্রিফিং যেটা করেছেন আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, বলেছেন যে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর 30 দিনের মধ্যে পূর্বে সরকার আমলের অধ্যাদেশগুলো নিষ্পত্তির আইন বাধ্যবাধকতা ছিল। এখন আপনি বলেন, এর মধ্যে ছুটি ছিল, ঈদ উল ফিতর ছুটি ছিল, অন্যান্য আরও শবে বরাতের দীর্ঘ ছুটি, এবং যারা সরকারি কাজকর্ম আছে, তাই বলেছেন যে স্থায়ী কমিটিগুলো এখনও গঠিত না হয় একটি বিশেষ সংসদীয় কমিটির মাধ্যমে 133টি অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। কমিটির সুপারিশ পাশের প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন 98টি অধ্যাদেশ। এটা কিন্তু মুখের কথা না, এত সহজ না।
অধ্যাদেশ অ্যাজ ইট ইজ হুবহু অবস্থায় সর্বসম্মতিক্রমে পাশের সুপারিশ করা হয়েছে। আর 16টা অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই জন্য পরবর্তী অধিবেশনে বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট যে অধ্যাদেশগুলো সংশোধিত আকারে অথবা রহিত ও হেফাজতকরণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন জাতীয় সংসদে উত্থাপিত বিল সংখ্যা নিয়ে বিরোধী দলের নেতার প্রশ্ন এবং ভুল যে বোঝাবুঝির জবাবে মন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী, যে 91টার মধ্যে কিন্তু বাকি 17টা অন্তর্ভুক্ত। কারণ কোনো অধ্যাদেশ জারি হওয়ার 15-20 দিন, 1 মাস 2 মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে, কোথাও কোথাও তৃতীয় সংশোধনী আনা হয়েছে। এখন মূলত অধ্যাদেশ একটাই। এখন যখন আপনার বিল আকারে উত্থাপিত করা হয় জাতীয় সংসদে, এখন সবগুলো অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারে উত্থাপন করা হয়েছে। এখন এটা হয়তো বিরোধী দলের নেতা খেয়াল করেননি, আইনমন্ত্রীর যেই বক্তব্য। আমি মনে করি যে এরপরে আরও কথা আছে, আমি একটু এর মধ্যে বলতে হবে যে বিরোধী দলের আসলে কোনো রাজনীতি নেই। বিরোধী দল আপনার কেবলমাত্র বাত কি বাত, মানে রাজনীতি করবার জন্যেই তারা বিভিন্ন ইস্যু, দেখেন অনেকগুলো ইস্যু বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষের এবং পৃথিবীতে আজকে যে যুদ্ধ লেগেছে, ইরান ইসরায়েল বলুন, আমেরিকা যেই যুদ্ধ, সেটার ইম্প্যাক্ট আমাদের মধ্যে পড়েনি? আমাদের দেশের মানুষের তো আরও অনেক চাওয়া পাওয়া আছে, যে মৌলিক যে অধিকারগুলো আছে। এত 4টা টার্ম পরে নির্বাচন তো হয় নাই, এর আগের 4টা টার্ম আমরা 2008 থেকে 24 যদি ধরি, রাতের ভোটের নির্বাচন, আমি তুমি ডামি নির্বাচন, যেগুলো নির্বাচন তারা একা একা নিজেরা করেছে। সেই রকম একটা অবস্থায় আজকে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায় বাংলাদেশ যখন নির্বাচনের মাধ্যমে একটা নতুন যাত্রা শুরু করেছে, সেখানে তো সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে। এখানে কেবলমাত্র এই 133টা আপনার অধ্যাদেশ, যেগুলো প্রত্যেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, যেগুলো একটাতেও আপনার এই বিএনপি সরকারটা যে খুব ডিফার করছে একেবারে মোটেই তা না। ওনারা অত্যন্ত যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন, আইনের ব্যাখ্যা দিয়েছেন। এখন অধ্যাদেশ যেগুলোর কথা বলা হচ্ছে এই মুহূর্তে সেটার বাতিল হয়নি, সেগুলোকে যাচাই বাছাই দেখাশোনা পর্যালোচনার ব্যাপারটা আছে। কাজেই সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে হাঁটছে সরকার, এই ধরনের কথা যারা বলে, আমি মনে করি এটা কেবলমাত্র, আর অন্য কোনো কারণ তো নেই, কেবলমাত্র ওই কোনো ইস্যু যেহেতু পাচ্ছে না, তো ইস্যু তৈরি করছে,